প্রচণ্ড গরমে কি আপনার স্ট্রবেরি গাছগুলো মরে যাচ্ছে? চৈত্র বৈশাখ মাসের যে প্রচণ্ড গরম, সেই গরমের হাত থেকে গাছগুলোকে কিভাবে বাঁচাবেন ভাবছেন? তো চলুন এই ভিডিওটি দেখে নিন। আমার 2-3টে স্ট্রবেরি গাছ ছাদের ফাঁকা জায়গায় থাকার জন্য প্রচুর রোদ লেগেছে, এবং রোদ লাগার জন্য যেরকম একটা হিট স্ট্রোকের মতো অবস্থা হয়ে গেছে এদের। এই গাছগুলো কিন্তু প্রথমে ঝিমিয়ে পড়ে, তারপর আপনি যতই জল দিন, যতই স্প্রে করুন, গাছগুলো কিন্তু আর সোজা হয় না। তো এভাবে আমার 2-3টে গাছ, খুব বড় বড় গাছ, 2-3টে গাছ মারা গেছে, যেগুলোকে আমি ছাদের ফাঁকা জায়গা থেকে ছায়া জায়গায় নিতে ভুলে গেছিলাম। অথচ বাকি 30-40টা গাছ আমি সরিয়ে ফেলতে পেরেছিলাম, বা সময় মতো সরিয়েছিলাম বলে সেগুলোকে কিন্তু আমি বাঁচাতে পেরেছি। তো এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসবেন সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। যাই হোক, ভিডিওটি খুব ছোট হবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে গাছগুলোকে আপনি কিভাবে এই প্রচণ্ড গরমে বাঁচিয়ে রাখবেন। এবার দেখুন, আমার যে গাছগুলোকে আমি বাঁচাতে পেরেছি সেগুলোকে কোথায় রেখেছি। যারা ছাদের উপর গাছ রাখতে চান, দেয়ালের ঠিক পাশে, যেখানটায় মোটামুটি দেয়ালটা ছায়া পড়ে, এবং এখানে একটা আমার আম গাছ রয়েছে, আম গাছের কিছু ডাল ছাদের মধ্যে ঝুঁকে এসেছে। তো এই জায়গাটা একটা সুন্দর একটা ছায়াময় পরিবেশ রয়েছে। সেখানে কিন্তু সমস্ত স্ট্রবেরি গাছগুলোকে আমি সাজিয়ে সাজিয়ে রেখেছি দেয়ালের সঙ্গে। আর শুধু স্ট্রবেরি গাছ নয়, আপনি শীতকালীন যে কোনো ফুল গাছ, পুরনো চন্দ্রমল্লিকা গাছ, যেগুলোকে আপনি মাদার গাছ হিসেবে ব্যবহার করবেন। তাছাড়া যে সমস্ত গাছগুলো শীতকাল ছাড়া অন্য সময় আপনি পাবেন না, যেমন ডানথাস বা ডায়ানথাস, জারবেরা, এই ধরনের যে সমস্ত গাছগুলো, এদেরকে এই পদ্ধতিতে বাঁচিয়ে রাখতে পারেন। এবং এই পদ্ধতি প্রয়োগ করতে গিয়ে এখানে একটা শীতলতার পরিবেশ, একটা ভালো আর্দ্রতাযুক্ত পরিবেশ তৈরি হয়ে যায়। তার ফলে কিন্তু কিছু কিছু গাছের ক্ষেত্রে দেখবেন গ্রোথ চলতে থাকে, এবং এমন এমন ক্ষেত্রে দেখবেন যে গাছের থেকে রোহিণী বেরোচ্ছে, এবং নতুন নতুন চারাও তৈরি হওয়ার জন্য এই রোহিণীগুলোর মাথায় কিছু কিছু ছোট ছোট গাছ সৃষ্টি হচ্ছে, যার নিচ দিয়ে আপনি শিকড় দেখতে পাবেন। আবার দেখুন, এখানে আমার জারবেরা রয়েছে। এই জারবেরাটাকে আমি ছায়া জায়গায় এনে রেখেছি, এবং এই পদ্ধতি প্রয়োগ করবো এরপরে। এই পদ্ধতিটা কিন্তু আমাকে চালাতে হবে অন্তত মে মাসের শেষ পর্যন্ত। জুন জুলাইতে যখন বর্ষা আসবে, বর্ষা আসার পর কিন্তু আপনাকে আর এই পদ্ধতি প্রয়োগ করতে হবে না, কারণ তীব্র তাপপ্রবাহ বা লুর হাত থেকে বাঁচাতে পারলেই কিন্তু আপনি এই গাছগুলোকে আগামী শীতের জন্য প্রস্তুত করতে পারবেন। তো দেখুন আমি কি করেছি এখানে। ঠিক দুপুরবেলায় যখন আমরা স্প্রে করি একবার, সেই দুপুরবেলার ক্ষেত্রে সাধারণ জলের মধ্যে আমরা একটু বরফ কুচি দিয়ে নেব। এমনভাবে বরফ কুচি দেব যাতে জলের তাপমাত্রা 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে চলে আসে। সাধারণত এই তাপমাত্রায় যদি আমরা গাছগুলোকে রাখতে পারি, অর্থাৎ গাছের উপর যদি এই ঠান্ডা জলটা স্প্রে করতে পারি ঠিক দুপুরের সময়, তাহলে কিন্তু এই যে তীব্র তাপপ্রবাহ বা লুর যে এফেক্ট, সেটা কিন্তু গাছের উপরে পড়ে না। একবার গাছে কিন্তু এই হিট স্ট্রোকের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেলে কিন্তু গাছগুলো ঝিমিয়ে পড়বে, পাতাগুলো নুয়ে যাবে। তারপর আপনি যতই জল স্প্রে করুন, যাই করুন না কেন, তাতে কিন্তু কোনো কাজ হবে না। সেই জন্য এই পদ্ধতিটা আপনি ঠিক দুপুরবেলায় প্রয়োগ করতে পারেন। আবার দেখুন, সকালে বা বিকেলে আপনি আরও দুবার স্প্রে করবেন, অবশ্যই করবেন। মানে গাছগুলোকে আর্দ্রতাযুক্ত পরিবেশে রাখতে হবে, একটা শীতলতার পরিবেশ তৈরি করতে হবে। তো সেই জন্য আপনি নর্মাল কল থেকে চেপে জল নিন, কারণ ট্যাপের জল কিন্তু গরমকালে বা এই সময়টায় কিন্তু যতই বেলা গড়াক না কেন, ঠান্ডা কিছুতেই হতে চায় না। তার মধ্যে একটা লুকোনো গরম ভাব থেকে যায়, যেটা আপনি আপনার হাতে পায়ে দিলে বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কল চেপে জল বার করে, বা ট্যাপের জল বা মোটর চালিয়ে জল অনেকটা ফেলে নিয়ে সেই ঠান্ডা জলটা আপনি এখানে দেবেন সকাল এবং বিকেল। আর দুপুরবেলা কিন্তু যেটা বললাম যে 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে জলটাকে নিয়ে আসুন, কয়েকটা মাত্র বরফের কুচি ফেলে দিয়ে। তো সেই পরিস্থিতিতে এই গাছগুলোকে যদি আপনি আনতে পারেন, তাহলে দেখবেন গাছগুলো থেকে এই সময় কিন্তু একটা শীতলতা আর্দ্রতার পরিবেশের মধ্যে থাকার ফলে কিন্তু এরকম কিছু কিছু রোহিণী বার হবে। এই রোহিণী বার হয়ে কিন্তু চারা তৈরির মতো একটা পরিবেশ তৈরি হবে, এবং এই সময় আপনি কিছু কিছু চারাও তৈরি করে রেখে নিতে পারবেন। জাস্ট মে মাসটা পার করুন। মে মাসটা করার পরে কিন্তু আপনি জুন জুলাই বর্ষার মধ্যে যখনই প্রবেশ করছেন, তখন কিন্তু আর এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। গাছগুলো মরবে না, প্রতিটা গাছ আপনি বাঁচিয়ে রাখতে পারবেন। এই গরমেও দেখুন এখনও দুটো চারটে করে ফল আসছে, ফুলও আসছে, কোনো কোনো গাছে ফুলও আসছে। সেগুলো আমি এই মুহূর্তে দেখাতে পারলাম না। তো ফুল আসার ফলে কিন্তু খুব ছোট ছোট আকারের ফল কিন্তু এখনও হতে থাকছে। তো এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কতটা তাকে আর্দ্রতাযুক্ত পরিবেশ দিতে পারছেন। এখানে শীতের অন্যান্য গাছ, চন্দ্রমল্লিকা রয়েছে, যার মধ্যে কিছু কিছু ফুলও রয়েছে, এগুলো আমরা মাদার গাছ মূলত। আর কিছু জারবেরা রয়েছে, কিছু ডায়ানথাস রয়েছে। এগুলোকে আমি এরকম একটা জায়গায় এনে
এইভাবে রেখেছি এবং এই পদ্ধতি প্রয়োগ করে কিন্তু গাছগুলোকে আমি বাঁচিয়ে রাখবো। আর আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি এইভাবে প্রতি বছর এপ্রিল মে মাস এই দুটো মাসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার হাতে, তাহলে কিন্তু অনায়াসেই প্রতিটা শীতের গাছকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন। তবে স্ট্রবেরি গাছটা খুব সেনসিটিভ গাছ। স্ট্রবেরি গাছকে কিন্তু প্রচণ্ড তীব্র দাবদাহের হালকা লাগলে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি এই পদ্ধতি প্রয়োগ করে অনায়াসে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন এবং এই সময় কিন্তু আপনি কিছু চারাও পেতে পারেন। তবে পরবর্তীকালে জুন জুলাই আগস্টে যখন প্রচুর বর্ষা হবে, মাঝে মধ্যে আর্দ্রতাযুক্ত পরিবেশের মধ্যে পড়বে, তখন কিন্তু অসংখ্য চারা আপনি পাবেন, তা নিয়ে কোনো দ্বিমত নেই। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকুন। আমি মাঝে মধ্যেই ছাদ বাগান সংক্রান্ত নানা রকম উদ্ভিদের ভিডিও আনবো আপনাদের সামনে। ধন্যবাদ।